যা চাইবে ঠিক সেটাই করবে, তা কিন্তু প্রতি মুহূর্তে তিনি প্রকাশ করে দিচ্ছেন। তবে এবার যে সিদ্ধান্তটি মোহাম্মদ ইউনূস নিলেন, তা যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত তা সাধারণ মানুষও বুঝতে পারছে। চট্টগ্রামের দুটি বন্দর তিনি বিদেশি শক্তির হাতে তুলে দিলেন, এবং 1-2 বছরের জন্য নয়, প্রায় 30 বছরের চুক্তি, যেখানে বাইরের দুই কোম্পানি, বিদেশি শক্তির দুই কোম্পানি এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম ওরিয়েন্টের দুটি বন্দরের ক্ষমতা দখল করলো। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রামের জাতীয় বন্দর এবং লালদিয়া চরে যে নতুন টার্মিনাল গঠিত হচ্ছে, সেই টার্মিনালের দায়িত্ব ডেনমার্ক ভিত্তিক কোম্পানি এপিক্সকে দেওয়া হয়েছে, এবং এই চুক্তিটি করা হয়েছে 33 বছরের জন্য, এবং যদি তারা চায় পরবর্তীকালে 25 বছরের জন্য আরো চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। অপরদিকে পানগাঁও নৌ টার্মিনাল, সেটি সুইজারল্যান্ডের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে 22 বছরের জন্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, এই ডেনমার্ক এবং সুইজারল্যান্ড এই দুটো দেশকে বাছার পিছনেও কিন্তু এক নিখুঁত পরিকল্পনা আছে। বাংলাদেশের মিডিয়া এই বিষয়ে কথা বলছে না, তবে বাংলাদেশের নাগরিক সমাজ এবার মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তারা পথে নেমেছে এবং সরাসরি প্রশ্ন করেছে যে দেশের দুই সম্পদ, দেশের দুই মানে প্রপার্টি, তা কিভাবে, সম্পত্তি কিভাবে বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, এবং যেখানে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতাই নেই, সেখানে কিসের জন্য এই দুই বন্দরকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউনূস কি বলেছেন জানেন? তিনি বলেছেন যে দুই বন্দরকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ এগুলোকে রক্ষণাবেক্ষণ করা অনেক সহজ হবে, পরিকাঠামো উন্নতি হবে এবং বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। দেখুন কত বড় ভাওতাবাজি এই মোহাম্মদ ইউনূস প্রতিনিয়ত যে দিয়ে যাচ্ছেন, তা বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বুঝেও হয়তো কিছুটা বুঝতে পারছেন না। দেশের দুটো সম্পত্তি, দুটো সম্পদ ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের মতো দুটো দেশের দুই কোম্পানির হাতে তুলে দেওয়া হলো। আসলে মোহাম্মদ ইউনূস ডিপ স্টেট, ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকার স্বার্থ রক্ষার্থে যে কাজ করছে, তা কিন্তু তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন। এবার একটা কথা আপনাদের বলি, চট্টগ্রামের এই বন্দর কিন্তু ব্যবহার করে ভারত। শেখ হাসিনার সময় ভারতের সাথে চট্টগ্রাম বন্দর নিয়ে ভারতের একটি চুক্তি হয়েছিল। সেখানে এই বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক চুক্তির মধ্যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার কথাও কিন্তু ছিল। কিছুটা ভারতের থেকে দূরে সরিয়ে রাখতে এই বন্দর দুটোকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হলো কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। পাশাপাশি নৌবাহিনী টার্মিনালসকে দেওয়া হয়েছে। দেখুন নৌবাহিনী, সেনাবাহিনী এবং ভারত মানে বিভিন্ন সেনাবাহিনী কিংবা বায়ুসেনা, একটি দেশের কিন্তু আসল সম্পদ। যে বন্দর নৌবাহিনী ব্যবহার করে সেই বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া মানে কি? আপনি আপনার জাতীয় সুরক্ষার সঙ্গে ছেলেখেলা খেলছেন। আপনি নিঃসন্দেহে চাইবেন না আপনার সেনা ডিপ্লয়মেন্ট গুলো বিদেশি শক্তি জেনে যাক। আপনি কখনোই চাইবেন না আপনার দেশের গোপন যে ম্যাপিং, তা বিদেশি শক্তি জেনে যাক। কিন্তু মোহাম্মদ ইউনূস এক্ষেত্রে ঠিক উল্টোটা করলেন। মোহাম্মদ ইউনূস এমন এক পরিকল্পনা করলেন যেখানে বিদেশি শক্তি, সুইজারল্যান্ডের একটি কোম্পানি আসবেন চট্টগ্রামের এই পানগাঁও নৌ টার্মিনালে। জানি না এর শেষটা কোথায়। এবার আপনাদের খুব সহজ ভাষায় বলি যে কেন এই দুই পার্টিকুলার দেশকে বেছে নেওয়া হয়েছে। দেখুন, ডেনমার্ককে বেছে নেওয়ার কারণ হলো বর্তমানে এই ডেনমার্ক বাংলাদেশিদের আর সহ্যই করে না। আমি 1 মাস আগের একটি প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি। সেখানে দেখুন বারবার করে বলা হয়েছে যে বাংলাদেশের যারা স্টুডেন্ট তারা ডেনমার্কে পড়াশোনার জন্য যান, কিন্তু সেই ভিসার লুফলসকে ব্যবহার করে তারা বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্কিং পারমিট জোগাড় করার চেষ্টা করেন, এবং এর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ডেনমার্ক কিন্তু বাংলাদেশের জন্য ভিসা রেস্ট্রিক্ট করে দিয়েছে। আর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ এই চুক্তি করে ডেনমার্কের সঙ্গে সম্পর্কটা ভালো করতে চাইলেন। বাংলাদেশের কোনো মিডিয়া এ বিষয়ে একটা শব্দ অবধি বলছে না, কারণ মোহাম্মদ ইউনূস মিডিয়ার উপরও একাধিক রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। কিন্তু আসল কারণটা হলো বাংলাদেশিদের এই ডেনমার্ক কিন্তু তাদের দেশে ঢুকতেই দিচ্ছে না। আমি একদম প্রতিবেদন দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং যারা বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে না তাদেরকেই মোহাম্মদ ইউনূস ডেকে নিয়ে এলেন চট্টগ্রামের একটি বন্দরের পরিচালনা দায়িত্ব দেওয়ার জন্য। কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত! এবং আমি এখনই আপনাদের বলতে পারি, এই যে 30 বছরের চুক্তি এবং আরো 15 বছর এক্সটেন্ড করা যাবে, এই 45 বছরে বাংলাদেশের আপনারা মিলিয়ে নিন
চট্টগ্রাম লাগোয়া এই দুই বন্দরের 1% ক্ষমতা বাংলাদেশ কিন্তু ভোগ করতে পারবে না। কারণ ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশের কাছে চুক্তি মানে আপনি কার্যত দুটো বন্দরকে তাদের হাতে তুলে দিলেন। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই মুহূর্তে এই চুক্তি করতে মানে তদারকি করেছে আরো একটি থার্ড পার্টি, যার নাম ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। তিনি প্রধান উপদেষ্টার পরামর্শদাতা হিসাবে এখন এই কোম্পানি কাজ করে, এবং এই কোম্পানি বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। অর্থাৎ বিশ্ব ব্যাংক কারা চালায়? আমেরিকার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। এবং এদের যদি পরিকাঠামোটা দেখেন তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত একটি কোম্পানি মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছেন কি, যে দেশের দুটো বন্দর তুমি বিদেশি শক্তির হাতে তুলে দাও, এতে তোমার অন্তত ব্যয়ভার বহন করতে হবে না এবং তুমি তোমার মতো করে বুঝে যাবে। ফলে আলটিমেটলি আমেরিকার পরামর্শে আজকে এই দুটো বন্দর চলে গেল বিদেশি শক্তির হাতে। খারাপ লাগার বিষয় হলো বাংলাদেশে সবাই নীরব, যদিও বহু রাজনৈতিক দল এর প্রতিবাদ করছে। এবং সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন কি জানেন, যে 2 সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি করে এই চুক্তি করে ফেলা হয়েছে, ফলে কেউ যেন কোনো প্রতিবাদ না করে এবং আসল খবর যেন চাপা থাকে। এবার সুইজারল্যান্ডের কোম্পানির কথা ফিরি। সুইজারল্যান্ড অলরেডি বাংলাদেশকে বয়কট করার জায়গায় চলে গেছে। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েই সুইজারল্যান্ডে গেছিলেন এবং সেখানে গিয়ে লম্বা চওড়া তিনি ভাষণ দিয়েছেন। কিন্তু এরপরে আমরা কি দেখতে পেলাম, সুইজারল্যান্ড বাংলাদেশকে যে গ্রান্ট দেয় সেই গ্রান্ট বন্ধ করে দিয়েছে। এমনকি সুইজারল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কথাবার্তা হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে এই সুইজারল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়নের দেশ। এই ইউরোপের দেশ যারা বাংলাদেশকে এখন তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছে, যারা ফান্ডিং বন্ধ করে দিয়েছে, যারা এই বাংলাদেশের বর্তমান কোনো ইস্যুতে পাশে থাকে না, বাংলাদেশের বর্তমান অবস্থানে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে, তাদেরকে মোহাম্মদ ইউনূস দায়িত্ব দিয়ে দিয়েছেন আরো একটি বন্দরের। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই সুইজারল্যান্ড শুধু বাংলাদেশকে নিয়ে রীতিমতো চিন্তিত তা নয়, মোহাম্মদ ইউনূসের এই শাসনকাল নিয়েও কিন্তু তীব্র প্রতিবাদ তারা করেছেন। ফলে ডেনমার্ক, যারা বুঝতে পেরেছেন, যারা মাস্টার্স করতে ডেনমার্কে যায় সেই বাংলাদেশিরা পরবর্তীকালে পড়াশোনার নাম করে ডেনমার্কে থেকে যাওয়ার পরিকল্পনা করেন এবং এর জন্য তারা বাংলাদেশকে বয়কট করেছে। এবং সুইজারল্যান্ড তো শুধু বয়কট নয়, অর্থ সাহায্যটাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশের। তার মানে শুধু ভারতকে থামানোর জন্য তারা দুই বিদেশি শক্তিকে নিয়ে এলেন যেন ভারত কোনোভাবে না ঢুকতে পারে। কিন্তু যে সরকার নির্বাচিতই নয় সেই সরকার দেশের সম্পত্তিকে বিদেশি শক্তির হাতে তুলে দিতে পারে, তা আবার 1-2 বছরের জন্য নয়, 40 বছরের জন্য। সেই ক্ষমতা এই সরকারকে কারা দিল? এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো দেশের শেষ কথা হতে পারে না। এই সরকারের কাজ ছিল নির্বাচন অর্গানাইজ করা, কিন্তু সেটা তারা না করে একের পর এক পদক্ষেপে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন, যার প্রতিবাদ এই বাংলাদেশ জুড়ে হচ্ছে না। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।